ভিয়েতনামের নিরিবিলি গ্রাম নিনবিন হল একই সাথে প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রিয় আর ইতিহাস প্রিয় মানুষের কাছে পারফেক্ট ট্যুরিস্ট লোকেশন। আজ সকালে বেরিয়ে পড়েছি ভিয়েতনামের আকোদা রাজধানী সেই নিনবিনেরই উদ্দেশ্যে। হ্যানয় থেকে দক্ষিণ পশ্চিম দিকে 95 কিলোমিটার দূরে নিনবিন। ক্লুক অ্যাপে 6500 টাকায় বুক করা হয়েছে এই ট্যুর দুজনের জন্য। বাসে আমাদের গাইড ভিয়েতনামি ভাষা শিক্ষার ক্লাস নিলেন মজার ছলে। So when you say xin chào in Vietnam, your voice will dry up a little bit to show that you are very happy to see someone. So it will be xin chào, xin chào, yeah, xin chào. Hello, we have to say goodbye. Goodbye in Vietnam we say tạm biệt, yeah. When you thank you, so thank you in Vietnam we say cảm ơn, yeah, cảm ơn, yeah. Remember, if you want to say cảm ơn, please help me to say it slowly and say that true letter. Cảm ơn, because with the word cảm ơn, if you say too fast, it can become like come on, and it's not come on in English. In Vietnam, we have one word here that we say come on. It means shut up. Yeah. So we have phở. This is a famous food in Vietnam. So phở it means the noodle soup. For the second one we have pho. This one will have the meaning like street or maybe the road. And for the last word, so sorry for this one because this one is like a slang in Vietnamese language, and this one is a Vietnamese way to call the prostitute. Yeah. পথে সামান্য বিরতি দেওয়া হলো একটি সিল্ক হ্যান্ড এমব্রয়ডারি পেন্টিংয়ের স্কুলে। গভীর মনোযোগ দিয়ে অসাধারণ সব নকশা ছুঁচ সুতো দিয়ে ফুটিয়ে তুলছেন কারিগররা কাপড়ের ওপরে। আমাদের গাইড জানলা দিয়ে দেখালেন সেন্ট পিটার্স ব্যাসিলিকার আদলে তৈরি এই থান থং প্যালেস, যা তৈরি হয়েছিল 2016 সালে। ডো ভ্যান টিয়েন নামে এক ভদ্রলোক এটি তৈরি করেন ও অফিস হিসেবে ব্যবহার করেন বর্তমানে। পৌঁছে গেলাম নিনবিন 3 ঘন্টার কিছু কম সময়ে। প্রথমেই নজরে এলো ঢেউ খেলানো পাহাড়ের সারি ঘিরে রয়েছে চারিদিক। এখানে আমরা দেখব প্রথম স্বাধীন সংযুক্ত ভিয়েতনামের রাজধানী হোয়ালু, যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক পর্যটক যারা নিনবিনে রাত্রিবাস করেন তারা সাইকেল বা বাইক নিয়ে ঘুরে দেখেন সমগ্র নিনবিন। সাও খে নদীর ওপরের পুল পেরিয়ে প্রাচীন রাজধানীর পশ্চিম গেট। সামনেই দ্বাররক্ষী, চীনা ফুডগ। এনাকি রক্ষা করে সম্রাট ও তার রাজ্যপাট। ঢুকেই দেখি মোষের ওপর বসে এক মানুষ ভিয়েতনামি টুপি মাথায়। সবাই ছবি তুলতে লাগলেন। ইনি কৃষি প্রধান নিনবিনের কৃষক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন।
এই বিরাট চিত্রটিতে হোয়ালুতে কিভাবে সাম্রাজ্য স্থাপনা হয়েছিল তা দেখানো হয়েছে। যদিও এই 1000 বছরের পুরনো সাম্রাজ্যের বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই, তবুও কিছু মন্দির এখনো দাঁড়িয়ে আছে আজও। হোয়ালুর প্রকৃত ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1000 বছর আগে, 968 সালে। রাজা দিন বো লিন চীনা হান শাসন থেকে স্বাধীনতা অর্জন করে হোয়ালুতে তার রাজধানী নির্মাণ করেন। তিনি 12 জন বিদ্রোহীকে পরাজিত করে সমগ্র ভিয়েতনামকে একসাথে সংযুক্ত করেন এবং ভিয়েতনামের প্রথম সম্রাট হন। সিংহাসনে আরোহণের পর তিনি দেশটির নাম পরিবর্তন করে দিন কো ভিয়েত নাম রাখেন। স্বল্পকাল 980 সাল পর্যন্ত তিনি দেশটিকে শাসন করেছিলেন। পরবর্তীকালে হোয়ালুতে লে রাজবংশ এবং লি রাজবংশ সর্বমোট 31 বছর টিকেছিল। এরপর 1010 সালে লি রাজবংশের রাজা লি থাই টো তার রাজধানী থাংলং বা বর্তমান হ্যানয়ে স্থানান্তরিত করেন এবং হোয়ালু ভিয়েতনামের পুরনো রাজধানীতে পরিণত হয়। হোয়ালুর প্রতিষ্ঠাতা সম্রাট দিন টিয়েন হুয়াংয়ের মন্দিরের দিকে চলেছি আমরা। এই সম্রাটেরই প্রকৃত নাম দিন বো লিন। 10ম শতাব্দীতে সমগ্র ভিয়েতনামকে একত্রিত করেছিলেন ও দিন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। রাজাকে তার জ্যেষ্ঠ পুত্রের সাথে একসাথে হত্যা করা হয়েছিল। এই মন্দিরটিতে রাজাকে ও তার পুত্রদের আরাধনা করা হয়। ইনিই হলেন সম্রাট দিন বো লিন বা দিন টিয়েন হুয়াং। পেছনে রয়েছেন তার পুত্রেরা। মন্দিরের প্রবেশপথের সামনে এই পাথরের টেবিলটিকে বলা হয় ড্রাগন বেড। এতে খোদাই করা রয়েছে একটি ড্রাগনের শরীরের রিলিফ চিত্র। সম্ভবত এটি বলিদানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। এই বেডটি এখন জাতীয় সম্পদ। ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই হোয়ালুর প্রাচীন রাজধানী। সবুজ গাছপালা আর জলরাশি বেষ্টিত সমতল ভূমি, কিন্তু চারিদিকে ঘিরে রয়েছে লাইমস্টোনের ঢেউ খেলানো পাহাড়। ধীরে ধীরে আমরা মেন গেটে ফিরে এলাম। এবারে আমরা লাঞ্চের উদ্দেশ্যে চলেছি। উটের পিঠের আকারের পাহাড়গুলো চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। একটি রেস্তোরাঁতে চলে এসেছি। এখানে আমাদের গ্রুপের সকলের বুফে লাঞ্চের ব্যবস্থা আছে। রেস্টুরেন্টে প্রচুর ভিড়। আমাদের গ্রুপ ছাড়াও আরো অনেক গ্রুপ এসেছে দেখলাম। ঝটপট চোখ বুলিয়ে দেখে নিলাম মেনুতে কি কি রয়েছে।
লাঞ্চের পর এখন আমাদের সাইকেল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে আধ ঘন্টার জন্য। যদিও গ্রুপের সকলেই সাইকেলে নিনবিনের এই সুন্দর গ্রাম ঘুরে দেখতে চলে গেলেন, আমরা দুজনে হেঁটে ঘোরারই সিদ্ধান্ত নিলাম। সবাই গেল বাঁধানো চওড়া রাস্তা ধরে, আর আমরা গেলাম মাঠের মাঝখানে সরু রাস্তায় পাহাড়ের মাঝখানের রাস্তা ধরে গ্রামের দিকে। আশ্চর্য হয়ে গেলাম দেখে এখানে পাহাড়ের গায়ে অসংখ্য ফুটো। কার্স্ট লাইমস্টোন পাহাড়ের পাথরের সঙ্গে অ্যাসিডিক ওয়াটারের রিয়াকশনে এরকম গর্তের সৃষ্টি হয়েছে। আধ ঘন্টার ওয়াকিং ট্যুর শেষ করে চলে এলাম ট্যামকক বোটিং পয়েন্টে। টিকিটের ব্যবস্থা ট্যুর অপারেটররাই করেছেন। আমরা সবাই একে একে লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম নৌকায়। পর্যটকদের ভ্যান লাম গ্রাম থেকে নদীবক্ষে ছোট ছোট নৌকায় করে নিয়ে যাওয়া হয় চুনা পাথরের কার্স্টের গুহার মধ্যে দিয়ে, যা আমরা একটু পরেই দেখব। এই ট্যামকক হল ট্র্যাং আন সিনিক ল্যান্ডস্কেপের অন্তর্গত, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নদীর বুকে বোটে করে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। মাঝি ভাইকে দেখলাম পায়ে করে দাঁড় টানছেন। এটাই এখানকার দাঁড় টানার প্রথা। প্রকৃতপক্ষে ট্যামকক মানে 3টি গুহা। নদীটির নাম হলো নডং। দুপাশে ঢেউ কালানো পাহাড় আর ধান ক্ষেতের বুক চিরে বয়ে চলেছে ভারী সুন্দর এই নদীটি।
আস্ত একটা পাহাড়ের তলায় ঢুকে পড়লাম আমরা। কার্স্ট লাইমস্টোন পাহাড়ের গুহায় ঢোকার অসাধারণ অভিজ্ঞতা হলো। এই যে গুহাটি থেকে বেরিয়ে এলাম আমরা, তার নাম হাং কা। লম্বায় 127 মিটার। এই ট্যামককে এটি সবচেয়ে লম্বা গুহা। আমার কাছে এই পাহাড়গুলো যেন উটের পিঠের কুঁজ। বাম দিকের এই পাথরটির আকৃতি ড্রাগনের মুখের মতো, জানালেন আমাদের মাঝি ভাই। ড্রাগনের মুখ। পাশের ধান খেতে কৃষক চাষের কাজে ব্যস্ত। এবারে 2 নম্বর গুহা, নাম হাং হাই। এটি 60 মিটার লম্বা। কোনো রকমে মাথা সামলে আমরা বসে আছি। একটু অসাবধানেই ওপরের পাথরে মাথা ঠুকে যেতে পারে। এবারে 3 নম্বর গুহায় চলেছি, যার নাম হাং বা। লম্বায় 50 মিটার।
এবারে বোটের অভিমুখ ঘুরে গেল। আমরা এখন ফিরছি। কি ছবি আঁকছে? পেন্টার মনে হচ্ছে। ফিরে এলাম পাড়ে। সজল শ্যামল প্রকৃতির মধ্যে দিয়ে বাস চলেছে এখন হাং মুয়া কেভের দিকে। এই হচ্ছে ভিয়েতনামের বিস্তৃত ধানক্ষেত। রেড রিভার বা হং নদী ও তার শাখা প্রশাখায় বিধৌত এই অঞ্চল। উইকিপিডিয়া অনুযায়ী পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ হল ভিয়েতনাম। দক্ষিণের মেকং রিভার ডেল্টার সাথে সাথে উত্তরের রেড রিভার ডেল্টা অঞ্চল ধানের যোগান দেয় সমগ্র ভিয়েতনামকে। পৌঁছে গেলাম হাং মুয়া পাহাড়ের নিচে। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় ড্রাগনের শরীর। ভিয়েতনামি ভাষায় মুয়া শব্দের অর্থ নৃত্য। কথিত আছে যে ট্রান রাজবংশের একজন রাজা ভিয়েতনাম মঙ্গোলিয়া যুদ্ধের সময় থাংলং থেকে হোয়ালুতে ফিরে আসেন। তিনি প্রায়ই এই শান্ত পর্বতে নৃত্য ও গান শুনতে আসতেন। তিনি এই স্থানটির নামকরণ করেন মুয়া গুহা। পরবর্তীকালে আশেপাশে সমগ্র অঞ্চলটি মুয়া গুহা নামে পরিচিতি লাভ করে। ভারী সুন্দর করে সাজানো সমস্ত চলার পথটা। আধ ঘন্টার মধ্যে টেম্পারেচার অনেক কমে যাবে। বের করে ঠান্ডা লাগে। সিঁড়িতে ওঠার মুখে একটি কেভ, নাম টাইগার কেভ। ভেতরে রাখা বাঘের একটি মূর্তি। শুরু হলো আমাদের ওপরের দিকে যাত্রা। সামনেই ড্রাগন সিঁড়ি, যাতে ড্রাগন রেলিং হয়ে শুয়ে আছে। মোট 500টা সিঁড়ি পেরোলে তবে আমরা পৌঁছতে পারবো ওপরে।
একটু ওপরে উঠেই পেয়ে গেলাম নিচের ধান ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্য। এইটাই ওপর থেকে আরো অনেক সুন্দর লাগে এই ব্যাপারটা। এখানে কি লেখা আছে? মেইন রোড। এখানে গুহা নাকি? OK 啦，唔會講好辛苦啦。我講呢樣叫錯啊！我哋將到咁，佢哋仲將咁一抽魚啦，有冇落去啊？ মুয়া পাহাড়ের দুটি শৃঙ্গ বা পিক। বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে একটি পিকে, আবার ডান দিকেরটি উঠে যাচ্ছে বোধিসত্ত্বর মূর্তি যেখানে আছে সেই পিকে। এর কিছু ওপরে সাদা রঙের ড্রাগনের মূর্তি। আমরা বাম দিকের রাস্তায় যাওয়াই স্থির করলাম। উঠে এলাম রেস্টিং প্লেসে। এখান থেকে নিচে দেখা যাচ্ছে ট্যামকক যাবার নডং নদীকে। অসাধারণ ভিউ। 90 স্টেপস বাকি থাকতে এখান থেকেই ভিউ খুব ভালো। এখান থেকে দাঁড়িয়ে চারিদিকের দৃশ্য প্রাণ ভরে দেখে নিলাম। tay em rất đụng chị để mỏng đồ ấy thật tay em đụng mỏng đồ আরো 90 ধাপ সিঁড়ি পেরোলে পৌঁছে যেতাম টপে। পদযুগলকে আর বিড়ম্বনায় না ফেলে এবারে নিচে নামতে লাগলাম। আমরা এই প্রথম করলাম না কিন্তু শেষ অবধি। অসাধারণ নিনবিন উপভোগ করে এবারে আমাদের হ্যানয় ফেরার পালা। আজ মন ভরে দেখলাম নিনবিনের রূপ। এখানকার সবুজ ধান খেতে সময় যেন আজও স্থির। নীল নদীর স্রোতেরা যেন লুকিয়ে রেখেছে অতীত তার গহীনে, আর কুয়াশা মাখা ঢেউ খেলানো পাহাড়েরা ঘিরে রেখেছে সে কোন সহস্র বছরের পুরনো ইতিহাস।